আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। আমি আজ বাংলাদেশের যে প্রেক্ষাপট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 2024 সালের যে 5 আগস্ট গণ অভ্যুত্থান করে দেশের একজন রাষ্ট্রীয়ভাবে যে ক্ষমতায় ছিলেন তিনি ছিলেন মাননীয় শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের সমর্থিত একটি রাজনৈতিক দল। সেই দলটি ছিল ঐতিহ্যবাহী দল হিসাবে এই দেশকে যেভাবে উন্নয়নের রোল মডেল দ্বারা অব্যাহত রেখেছিলেন, সেটিকে এই বাংলাদেশের একদল মহল এবং প্রত্যেক সেক্টরে এই বিরাজমান নেগেটিভ সিচুয়েশন তৈরি করে দেশকে আজ 12টা থেকে 13টা বাজিয়ে দিচ্ছে এই একদল মহল। আমরা যদি এই একদল মহলকে বিবেচনা করি তাহলে আমরা এটি খুঁজে পাব, যেমন মনে করেন বিরোধী দলীয় যে দলগুলো আছে সব দল একত্রিত হয়ে তারা কিভাবে এই ক্ষমতাসীন বা আওয়ামী লীগ সরকারকে কিভাবে হটাতে পারবে, এই ছিল তাদের প্ল্যান। এদের সাথে যুক্ত হয়েছে ছাত্র সমন্বয়করা এবং এই বিশিষ্ট একজন সুৎখোর ব্যবসায়ী, যে তিনি গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন ডক্টর ইউনুস মহাজন। এর পাশাপাশি যে ছাত্র সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, মাহুজ আলম একে একে উপর যে নীতিমালা নির্ধারণ করে এবং মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশে আজ 7 মাস যাবৎ প্রতিনিয়ত ধ্বংসর যে খেলা লেলিয়ে দিচ্ছে এই একদল মহল গোষ্ঠী। এই গোষ্ঠীকে আমরা কি দাবি করতে পারি? এরা হচ্ছে পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের জঙ্গিবাদ এবং বিভিন্ন একটি কুমন্ত্র দিয়ে এই দেশের যে 12টা থেকে 13টা 14টা বাজিয়ে দিচ্ছে প্রতিনিয়ত ধাবি আর ধাবি। বাংলাদেশে প্রত্যেকটি মানুষের ভিতরে আজ কুসংস্কার ভিত্তিক একটি সবাই ক্ষমতার জোর ব্যবহার দেখাচ্ছে। সরকার এখানে সম্পূর্ণরূপে ব্যর্থতা স্বীকার করছে। বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে মানুষ ক্ষমতা চায়। এটি হচ্ছে বাংলাদেশের একটি নিকৃষ্টতম জাতির জন্য একটা লজ্জাকর বিষয়। এই বাঙালি জাতি কোনো মানুষের আন্ডারে কিংবা মানুষের দ্বারা পরিচালিত হবে, এই জাতি এরকম নয়। আজ আমি আপনাদের একটি জ্বলন্ত উদাহরণ এবং প্রমাণস্বরূপ হিসেবে আমি বলতে চাই, আপনি যদি আমেরিকা দিকে তাকান, সেই দেশেও কিন্তু গণতন্ত্রের দেশ, কিন্তু এমনভাবে গণতন্ত্র মানুষ এখানে সম্পদ নিয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করে প্রতিনিয়ত। সরকার কে আসলো কে গেল এইসব নিয়ে এই আমেরিকা সরকারে কোনো মাথা ব্যথা নেই, এবং আমেরিকার যে জনগণ সেখানে কোনো কারো মাথা ব্যথা নেই। কেন নেই? সম্পদে অডেল ব্যবহার ওই জায়গাতে বিদ্যমান। আচ্ছা, দ্বিতীয় দেশ হিসেবে আমি যদি আসি, তদ্রূপ কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশ ঠিক সেম সিস্টেম। আপনি যদি রিপাবলিকান দেশ হিসেবে আসেন, নন রিপাবলিকান আসেন, আর যদি আপনি বস্তুবাদিত্ব হয়ে ইউরোপের দিকে আসেন, তাদেরও এই সিস্টেম। আমি এক কথাই বলতে চাই, এই সিস্টেমটা হচ্ছে তাদের দেশ সম্পূর্ণ পরিপূর্ণ আচার ব্যবহার, আইন এবং গভর্নমেন্ট। কে রাজা হলো, কে আসলো না আসলো, এইসব দিয়ে কোনো জনগণ তোয়াক্কা করে না। কারণ এই দেশের নিয়ম নীতি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সম্পূর্ণ একটি উন্নত রোল মডেল হিসেবে এই দেশগুলা স্বীকৃতি। তাদের মধ্যে কোনো গণতন্ত্র নেই, কোনো মারামারি কাটাকাটি নেই। এবার আপনি যদি আসেন মিডল ইস্টে আসেন, তাহলে আপনি দেখবেন এই দেশের যে সিস্টেম, তারা রাজার পরিবারের রাজার থেকে তারা রাজত্ব করবে, এক না এক তন্ত্র রাজত্ব দেশ, মানে সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, এই যে দেশগুলো আছে, দুবাই, এগুলো হচ্ছে
পরিবারতন্ত্র, মানে রাজার যে তন্ত্র, এইগুলো এখানে স্বীকৃতি। এখানে কোনো সম্পদের কোনো ব্যবহার মানে সমস্যা নাই, সবসময় এখানে ভালো একটি পরিবেশ বিদ্যমান আছে। এবার আপনি যদি আমাদের বাইরের দিকে তাকান, এশিয়ার দিকে তাকান, কিছু দেশ আছে সেই দেশগুলো একটু, যেমন মনে করেন সিঙ্গাপুর, আমেরিকাও এখানে ফেল। এটি আমাদের বাস্তব চিত্র, কারণ এরা উন্নত হিসেবে জাতীয় স্বীকৃতি। এরকম চায়না, জাপান, এই দেশগুলো কিন্তু এশিয়া মহাদেশেরই, কিন্তু এরা রাজনীতি আছে, গণতন্ত্র আছে, কিন্তু এরা উন্নত। এবং আপনি যদি নেপাল, ভুটান, মালয়েশিয়া, এই তাইওয়ান, এই সমস্ত দেশগুলোর দিকে তাকান, এই দেশেও কিন্তু গণতন্ত্র, কিন্তু তাদের আইনটা খুবই কঠিন, শক্তিশালী। এবং আপনি আমাদের দেশের দিকে যদি তাকান, পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই তিনটি দেশই হচ্ছে মানুষের ভিতরেই একটি অরাজকতা, নৈরাজ্য, জঙ্গিবাদ, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালিয়ে দেশকে 12টা থেকে 14টা বাজাচ্ছে, রাজাকে হটিয়ে দিচ্ছে। যেমন মনে করেন পাকিস্তানে এর ব্যতিক্রম নয়। পাকিস্তান কিন্তু এদিকেই একটি বিরাজমান। পাকিস্তান 50 বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট 5 বছর এক নাগারে রাজত্ব করতে পারে নাই। তাহলে এই দেশ কি ধ্বংস হবে না? অবশ্যই ধ্বংস হয়ে যাবে। যে সরকার এক নাগারে 5 বছর একটা দেশকে পরিচালনা করার কোনো সিস্টেম, রাস্তা খুঁজে পায় না, 3 বার সেখানে পোল্টি খেতে হয়। একজন রাজা আসলে 5 বছরের মধ্যে 2 বার তাকে পোল্টি খেতে হয়, এই দেশ সমাজ ভেঙে দিতে হয়। এই পাকিস্তানে কিন্তু এই যে একটা জঙ্গি হামলা, জঙ্গি যে একটা মতবাদ, এটা সবসময় কিন্তু বিরাজমান। আবার আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়া কিন্তু 40টা স্টেট নিয়ে গঠিত। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক বড় দেশ, এখানে কিন্তু সম্পদের কোনো সমস্যা নাই। আবার সম্পদের সমস্যা আছে, কিন্তু রাজা, গভর্নমেন্ট থেকে ভালো একটি সিদ্ধান্ত, তারা এখানে কাজের প্রতি মনোযোগ। আর আমাদের বাংলাদেশটা যে হচ্ছে, এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম একটি জঘন্যতম দেশ। এখানে কাউকে সম্মান নাই, কাউকে সম্মান জিনিস বুঝে না, কাকে কিভাবে পরিবেশ করতে হবে, এটা মানে একেবারে জঘন্যতম এই বাঙালি জাতি। এই বাঙালি জাতি যেখানেই আছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে শুধু ঝামেলা। আপনি সৌদি আরবে যদি থাকেন, একটা বাঙালি যদি ভালো একটা পজিশনে থাকে, আর একটা বাঙালি এসে মারামারি কাটাকাটি লাগাইয়া দেয়, কোনোভাবেই তাকে দেখতে পারে না। এবং বাড়িতে যদি আপনি তাকান, বাড়ির আশেপাশ এবং দেশ এবং সমাজ, জেলা, থানা পর্যায়ে প্রত্যেক সেক্টরে প্রত্যেক মানুষের সাথে একটি বিরাট ধরনের গ্যাঞ্জাম, প্রপাগান্ডা, রাজনীতি, মারামারি, কাটাকাটি সম্পূর্ণভাবে লিপ্ত। কেন জানেন? এটির সবচাইতে জঘন্যতম হচ্ছে এদের যে নেচারগত, প্রকৃতিগতভাবে এরা উল্টু, প্রত্যেকটা মানুষ উল্টু। এরা কোনোভাবে কোনো মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা দিতে এরা প্রাধান্য নয়। এদের মনের ভিতরে এত হিংসা, এত জঘন্যতম ব্যবহার। প্রত্যেকটা মানুষ, আপনি বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই বিরাজমানটা খুব বেশি আছে। এটা যেন কিসের জন্য হচ্ছে? শুধু অভাবের কারণে। আমাদের বাংলাদেশে মানুষ খুবই অভাব, বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি খুবই নিকৃষ্টতম। কেউ যদি একটু উপরে উঠে যায়, ও কিভাবে উপরে উঠলো, ও কেন উপরে উঠে গেল, বিভিন্ন ধরনের মহল তাকে জাততে তাকে একেবারে পায়ের নিচে মিশিয়ে ফেলার চেষ্টা। এই হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের অভ্যন্তরীণ এবং তাদের মনের ভিতরে এই ধরনের একটি প্রপাগান্ডা। তাহলে আপনি কিভাবে দেশকে বাঁচাবেন? আজ শেখ হাসিনাকে আপনারা এই দেশ থেকে যে বাহির করে দিয়েছেন, আজকে আপনারা শান্তিতে আছেন? শান্তি কোথায়? শান্তি তো প্রত্যেক মানুষের ভিতরে নষ্ট। শান্তি আপনাকে কে দিবে? হাসিনাকে তাড়িয়ে আপনারা যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছেন, এর জন্য দায়ী বাংলাদেশের প্রত্যেকটি মানুষ। এখন আপনারা কষ্ট করবেন, এখন আপনারা যন্ত্রণা ভোগ করবেন। এই বাংলাদেশকে প্রতিনিয়ত যেভাবে ধ্বংসস্তূপ তৈরি করা হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে এই বাংলাদেশে প্রত্যেক মানুষ। আবার এই বাঙালি জাতি উল্টো। কিভাবে উল্টো? যখন কেঁচা গায়ে ফেলবে, তাদেরকে শাসন করতে হবে। আপনি মোড়ক দিতে পারবেন, শক্তভাবে তাকে মোড়ক দিতে পারবেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশের
এই অভ্যন্তরীণ মানুষের একটি প্রেক্ষাপট। আমি বাংলাদেশকে হ্যাঁ তুচ্ছ এবং নেগেটিভ পর্যায়ে কথা বলার কোনো অধিকার আমার নাই, তবুও আমি বাঙালি জাতি হিসেবে আমি গর্ববোধ করি যে আমি বাঙালি। এটি আমি গর্ববোধ করি, কারণ আমি বাঙালি জাতি হিসেবে আমি স্বীকৃতি। তাই আমি বলতে চাই যে আপনারা একত্রিত হন, দেশকে ভালোবাসুন। দেশের ভালোবাসাটা দিয়ে আপনি দেশকে জয় করতে পারবেন। দেশকে যদি ভালো না বাসেন কোনোভাবেই সম্ভব না। আপনাকে অভাব থেকে দূরে আসতে হবে, সম্পদ অর্জন করতে হবে, নিজের টাকা নিজে ইনকাম করতে হবে, আপনাকে নিজে ব্যবহার করতে হবে। সব কিছু আপনাকে অপরের উপর নির্ভরশীল হওয়া যাবে না, যে আমাকে গভর্নমেন্ট কি দিল, আমাকে মন্ত্রী কি দিল, না এই সমস্ত করা যাবে না। নিজের থেকে নিজে আপনাকে চেষ্টা করি আপনাকে এই উপরে উঠে আসতে হবে। আপনি কারো দ্বারাই কোনোভাবে স্বীকৃতি পাবেন না। আপনি যত বড় নেতাই হন আর যত বড় ডক্টরই হন, আপনাকে নিজের পরিচালনা না দিয়ে নিজেই আপনাকে উপরে আসতে হবে। তাই দিন শেষে এই সমস্ত কথা জানেন কেন বলি? এই সমস্ত কথা বলার কারণ হচ্ছে যাতে আমরা সবাই নিজে একটু ইমপ্রুভ করার, নিজের থেকে নিজে এই স্বীকৃতিটা পেয়ে কারোর উপর ডিপেন্ড না করি, কারোর উপর চাপায়া দেওয়ার চেষ্টা যেন না করি। তাই আমি বাংলাদেশে মানুষের প্রতি আহ্বান রাখতেছি, এটাই বলবো দিন শেষে যে আপনারা শেখ হাসিনাকে নিয়ে আসেন। ওনাকে ছাড়া এই দেওয়া সম্ভব না। স্বৈরাচার বলেন আর আপনি যাই বলেন, এই বাংলাদেশের এক নাম্বার পরিপূর্ণ। যদি শান্তির জন্য কোনো কিছু হয় তাহলে সেটা মাননীয় শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো দল, কোনো মহাজন, কোনো ইউনুস, কোনো বিএনপি, কোনো দলের নেতা কর্মী কারো দ্বারাই সম্ভব না। এই বাংলাদেশকে একমাত্র ঠান্ডা দিয়ে রাখতে পারলে একমাত্র মাননীয় শেখ হাসিনা। তাই আমি আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো এপিসোডে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।